করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশে কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সিরাজগঞ্জ তথা বাংলাদেশের সিংহ পুরুষ জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল কাদের। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বাংলাদেশ কৃষিতে বেগম খালেদা জিয়ার অবদান সম্বলিত বক্তব্য পাঠ করবেন আমাদের মাঝে উপস্থিত সদ্য সমাপ্ত থানা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ অ্যাডভোকেট নাজমুল হাসান রানা ভাই। জনাব মোহাম্মদ অ্যাডভোকেট নাজমুল হাসান রানা ভাইকে আমি কৃষিতে বেগম খালেদা জিয়ার অ্যাডভোকেট নাজমুল ইসলাম রানা ভাই, নাজমুল ইসলাম ভাইকে আমি কৃষিতে খালেদা জিয়ার অবদান সম্বলিত পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কৃষক সদর কৃষক দলের সদর থাকার কৃষক দলের কৃষক সংগঠন ইউনিয়নের কৃষক সমাবেশের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে বলতে চাচ্ছি বেগম খালেদা জিয়ার গণতন্ত্র নেত্রী আবশ্যক নেত্রী বেগম খালেদা জিয়ার কৃষিতে যে অবদান রেখেছে তার আমি আপনি বলুন। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে বরন্দ অঞ্চলে শস্য ভান্ডারের রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMGA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যন্ত্রীকরণ প্রকল্প চালু করেন এবং বেগম খালেদা জিয়ার অবদান করা উচিত। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করার যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সূচনা করেন। ননির্ভর সার যেমন TSP, MOP এবং DAP সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন। আপনারা জানেন আজকে সারের কি অবস্থা, যেটা সর্বোচ্চ সার ছিল খুব অভাব এবং খালেদা জিয়ার সময় তৎকালীন সমাজে সারের খুবই কম লবণ দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আজকে এক বস্তা সারের দাম হচ্ছে 1300 টাকার উঠছে। কৃষি গবেষণা সম্প্রসারণ বিভাগে বেশ কিছু পদ উন্নয়ন হাত থেকে জাতীয় শাখাতে স্থানীয়করণের ব্যবস্থা করেন, ফলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। 5000 টাকার কৃষি ঋণ ও 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করেন। আপনারা জানেন 5000 টাকা কৃষি ঋণ দেওয়া হচ্ছিল, সেটা মকুব করেছেন, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করেছেন, যার ফলে কৃষি শস্য যে উৎপাদিত হয়েছে সেখানে উন্নয়ন যে ব্যয় হয়েছে সে কয়টা হ্রাস পেয়েছিল। মঙ্গা প্রবণ এলাকা কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকা প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য 2005 থেকে 2006 এবং 2006 থেকে 2007 অর্থবর্ষের কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা, যা সর্বোচ্চ তৎকালীন পূর্বের সমস্ত গভর্নমেন্টের থেকে ওই বরাদ্দ ছিল সর্বোচ্চ বরাদ্দ 1100 কোটি টাকা কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছিল, প্রদান করে বরাদ্দ দেওয়া হয়েছিল। আমাদের নেতৃত্ব 2001 সালে ক্ষমতা গ্রহণ হয়েছে প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় কাঁঠাল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেন। মশলা জাতীয় এলাচ সহ বিভিন্ন ক্ষেত্রে
এবং মাত্র 4% খুবই নগদের মধ্যে যেটা না নিলে চলে না 4% যেটা ঋণ প্রদান করা হচ্ছে যেটা কৃষিতে খুবই ব্যক্তিগত একটা উন্নয়ন সাধিতর জন্য এই পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা ধন্যবাদ সবাইকে। আমাদের যে খালেদা যে কৃষিতে যে অবদান রয়েছে আমরা অবদান ব্যক্ত করে আসলে শোনা হবে। সবাইকে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা ধন্যবাদ সবাইকে। এর পর্যায়ে ধন্যবাদ নাজুল ভাইকে। আমার সকালে এর পর্যায়ে কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের ফ্যাসিবাদ, আওয়ামী লীগের দুর্নীতি চিত্র মানচিত্র তুলে ধরবেন আমাদের সব্যসাচী বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার সুদর্শন পুরুষ দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ তানভীর মাহমুদ পলাশ। জনাব মোহাম্মদ তানভীর মাহমুদ পলাশ ভাইকে তার কৃষিতে আওয়ামী লীগের দুর্নীতি সম্বলিত পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী কৃষক দল সোনগাছা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের অন্যতম নেতা রসুম রাওয়াজ তুহিন, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে বারবার নির্বাচিত জিএস আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক সাইদুর রহমান বাচ্চু, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সহসভাপতি আলহাজ মকবুল হোসেন চৌধুরী, উপস্থিত জেলা বিএনপির অন্যতম সহসভাপতি নাজবুল হাসান তালুকদার রানা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কৃষক সমাবেশের তৃণমূলের কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমার কাছে আজকে পাঠ করবার জন্য দায়িত্ব পড়েছে কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের দুর্নীতি। প্রিয় ভাইয়েরা আমার, আওয়ামী লীগের ইতিহাস দুর্নীতির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস টাকা পাচারের ইতিহাস। 1974 সালে কৃষি খাতে ব্যাপক দুর্নীতির মধ্য দিয়ে এদেশের কৃষি খাতকে ধ্বংস করায় যে দুর্ভিক্ষের সূচনা হয়েছিল, তাতে লাখো মানুষের মৃত্যু হয়েছিল, এটি আওয়ামী লীগের অবদান। প্রিয় বন্ধুরা আমার, কৃষিক্ষেত্রে আওয়ামী দুর্নীতির মধ্যে পড়ে খামার যান্ত্রিকীকরণ প্রকল্প। এ প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ ও মতামত উপেক্ষা করে উচ্চতরে যন্ত্রপাতি কেনা হয়। বাজার যাচাই না করে কম হর্স পাওয়ারের কৃষি যন্ত্রপাতি কেনার মধ্য দিয়ে এবং নিজেদের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে এই কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করার মধ্য দিয়ে লাখ লাখ কোটি টাকা দুর্নীতি করা হয়। সিরাজগঞ্জের মিলভিটা প্রকল্পে ইন্ডিয়ান মেশিন এনে যে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে, আজ অব্দি একদিনের জন্য সেই মিল্ক প্রসেসিং ইউনিট চালু করা সম্ভব হয়নি। এটি আওয়ামী লীগের দুর্নীতির ইতিহাস। এলডিজিপির প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের মাধ্যমে এমনই নিম্নমানের মেশিন ক্রয় করা হয়েছে, যে মেশিন আজ পর্যন্ত একদিনের জন্য চালানো সম্ভব হয়নি। প্রিয় বন্ধুরা আমার, বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র 5.9%, যা খুবই অপ্রতুল। অথচ 2011-12 সালেও এ খাতের বরাদ্দ ছিল 10.65%।
সরকারের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024-এ বাংলাদেশে বিশ্বের যে কটি প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের তালিকা করা হয়েছে, এই দেশের নাম সেখানে 8ম স্থানে। এটি আওয়ামী লীগের অবদান। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যে প্রতিষ্ঠান সরকারের ইচ্ছা মতো তাদের ডাটা কালেকশন করে এবং সরকারকে খুশি করবার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করে, সেই প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষ খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। অর্থাৎ দেশের প্রায় 1/4 মানুষ আজ খাদ্য নিরাপত্তার বাইরে। প্রিয় বন্ধুরা আমার, সবচাইতে বড় দুর্নীতি হয়েছে ডিজেল খাতে। দেখেন, বাংলাদেশে সেচ যন্ত্রে প্রায় 80% ডিজেল চালিত, আর বাকি মাত্র 20% হচ্ছে বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকার ডিজেলের দাম বাড়িয়েছে 42%, অর্থাৎ অর্ধেকেরও বেশি। বিদ্যুতের দাম বাড়িয়েছে 22 সালে 19%, 23 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বেড়ে দাঁড়িয়েছে আরো 1 থেকে 1,500 টাকা বেশি। একই সাথে ইউরিয়া, সিএসপি, এমওপি, ডিএপি এই 4টি সারে কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ বেড়ে গেছে আরো 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মারান্তি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নলিতাবাড়ির কৃষক শফিউদ্দিন। প্রিয় ভাইরা আমার, আওয়ামী লীগের এই দুর্নীতির ইতিহাস আপনাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে তারা লুটপাটকারী, তারা জনগণের সম্পদ লুণ্ঠনকারী, তারা কৃষককে ধ্বংসকারী। প্রিয় বন্ধুরা আমার, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ তানভীর মাহমুদ ফরাদ ভাইকে। আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যে অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যার সৌজন্যে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অবশ্যই তার নাম কি আমি একটু ঘোষণা করতে চাই। ঢাকা জেলা আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ রানা ভাইকে আমরা করতালির মধ্য দিয়ে তাকে বরণ করে নেই। এই পর্যায়ে আপনাদের সামনে কৃষি পাঠ করবেন আমাদের অত্যন্ত সুপরিচিত এবং আজকের এই কৃষি সমাবেশের প্রধান অলংকার, আমাদের অত্যন্ত কঠিন এবং কঠোর, আমাদের মাঝে বিগত দিনে জেনার সুদৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখাকে একটি উর্বর ভূমি রেখে এবং আমাদেরকে তারা সঠিক নেতৃত্বের মাধ্য দিয়ে আমাদেরকে গড়ে তুলেছেন। সিরাজগঞ্জ জেলাকে স্বনির্ভর করেছেন। সিরাজগঞ্জ জেলার কর্মী এবং সকল স্তরের বিএনপির সকল স্তরের নেতৃমণ্ডলকে একত্রে একই ছাতা তলে আবদ্ধ করে রেখেছেন। আমাদের সেই জননেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী জননেতা এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনতার মেয়র জনাব সাইদুর রহমান বাচ্চু ভাইকে তার বিশ্লেষণ ধর্মী বিএনপির আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন গ্রহণ করবেন, সেই সম্পর্কে পাঠ করবেন আমাদের জননেতা জনাব সাইদুর রহমান বাচ্চু ভাই। জনাব সাইদুর রহমান বাচ্চু ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সোনগাছা ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ এবং সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি শোনার জন্য আপনারা বসে আছেন, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃষক সমাবেশের আজকের সভাপতি, যার উদ্যোগে যার উৎসাহে আজকের ছনগাছায় এই এত সুন্দর সমাবেশটি হতে যাচ্ছে, সেই সভাপতি আমার অত্যন্ত প্রিয় এবং যেখানে দাঁড়িয়ে এই সমাবেশ করছি এটাকেও বলে রুসম নেওয়াজ গার্ডেন। সেই রুসম নেওয়াজ গার্ডেনের সত্তাধারী আমার অত্যন্ত স্নেহের রুসুম নেওয়াজ তুই উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সিরাজগঞ্জ জেলায় যে সম্মেলন প্রস্তুতি কমিটি করেছে সেই সম্মেলন প্রস্তুত কমিটির সম্মানিত সদস্য জনাব মকবুল হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, আপনাদের এই এলাকারই সন্তান এবং যে নতুন সম্মেলন প্রস্তুত কমিটি করা হয়েছে সেই সম্মেলন প্রস্তুত কমিটির সম্মানিত সদস্য জনাব নাজমুল হাসান তালুকদার রানা উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর পলাশ উপস্থিত রয়েছেন, জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান মতি ভাই উপস্থিত রয়েছেন, জেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ঠান্ডু ভাই উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির অন্যতম সদস্য এবং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সহ সম্পাদক জনাব দুলাল আহমেদ উপস্থিত রয়েছেন, সিরাজগঞ্জ সদর কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব শাহরিয়ার সবুজ উপস্থিত রয়েছেন, জেলা নেতৃবৃন্দ এবং এই সন্দেশা ইউনিয়নের সাবেক সভাপতি সালাম ভাই, সাধারণ সম্পাদক বাবু ভাই, ছাত্র দলের নেতৃবৃন্দ, থানা কৃষক দলের সভাপতি নাজমুল, আপনাদের এলাকার সন্তান নাজমুল, আমার আশেপাশে ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, নাম বললে সময় অনেক লাগবে, যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন, কৃষক দলের নেতৃবৃন্দ রয়েছেন, শ্রমিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, ওলামা দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাঁতি দলের নেতৃবৃন্দ রয়েছেন, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ রয়েছেন, মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছেন এবং বিশেষ করে যারা আমাদের অক্সিজেন, যারা আমাদের প্রাণ, আজকের সমাবেশের যারা প্রাণ, আমার সামনে বসে থাকা এই এলাকার কৃষক ভাইয়েরা, সবাইকে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। প্রিয় ভাই ও বোনেরা আমার,
স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, এদেশের সফল রাষ্ট্রনায়ক, যিনি কৃষি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশে স্বনির্ভর কৃষি ব্যবস্থা চালু করেছেন, যিনি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে এই দেশ থেকে খাদ্যের সংকট নিরসন করেছিলেন, যিনি এই দেশে থেকে যখন এই দেশকে একটি তলাবিহীন ঝুড়ি রাষ্ট্রের কলঙ্ক দেওয়া হয়েছিল, সেই তলাবিহীন ঝুড়ির রাষ্ট্রের কলঙ্ক থেকে মুক্ত করেছিলেন আমাদের সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি যে মাস, ফেব্রুয়ারি মাস, যাদের রক্তের বিনিময়ে আমার মায়ের ভাষায়, বাংলা ভাষায় বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি, সেই মায়ের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত দিয়েছিলেন সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি এই দেশ থেকে হানাদারকে বিতাড়িত করে, পাকিস্তানদেরকে বিতাড়িত করে, মুক্তি যুদ্ধ পরিচালনা করে দেশকে স্বাধীন করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই মুক্তি যোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি যারা সর্বশেষ এই গত 17 বছর যে জালিম সরকার বাংলাদেশের মানুষের মাথার উপর জোর করে চেপে বসে এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল এবং এই দেশ থেকে বিদেশে পাচার করেছে সেই অবৈধ সরকার এবং যে হাসিনা এদেশের যারা ইসলাম প্রিয় মানুষ বিতাড়িত করার জন্য জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে সেই ছাত্র জনতার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাই, কিভাবে এই দেশ চলবে, ছাত্ররা কিভাবে চলবে, শ্রমিকরা কিভাবে চলবে, আইন কিভাবে চলবে, পুলিশ কিভাবে চলবে, বিস্তারিত ভাবে 31 দফায় দেওয়া রয়েছে। সেই 31 দফার মধ্য থেকে আমি কৃষক সমাবেশে আমি কৃষকদের বিষয়ে দু একটি কথা বলতে চাই, যেটি এখানে লেখা রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আমাদের আন্দোলন করার জন্য সাহস দিয়েছেন, যিনি আমাদের রাজপথে থাকার জন্য প্রেরণা দিয়েছেন, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, সেই নেতা এই দেশের অবকাঠামো পরিবর্তনের জন্য, কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য কৃষকদের ব্যাপারে একটি দফা দিয়েছেন। আমি দফাগুলি আপনাদের কাছে করতে চাই। সময় আছে আপনাদের শোনা? আমরা অবশ্যই গান আপনারা শুনবেন, অনুষ্ঠান শুনবেন, বসে আছেন, আমার মা বোনেরাও বসে আছে, আপনারাও বসে আছেন, শুনবেন। আমি এবং পরে তদারকের ব্যবস্থা আছে, কাদের আমার পাশ থেকে বললো তদারকের ব্যবস্থাও আছে। ধৈর্য সহকারে কৃষকদের মধ্যে যে দফাটি দিয়েছে, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে কৃষকদের জন্য কি ব্যবস্থা প্রণয়ন করেছেন, কি ব্যবস্থা আমাদের নেতা তারেক রহমান নিবেন, কি উদ্যোগ তিনি গ্রহণ করবেন, সেই বিষয়ে বলতে চাই। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। ন্যায্য মূল্যের উদ্যোগ এই জন্যই গ্রহণ করা হবে যে
বেশি পয়সা দিয়ে সার কিনে নিয়ে ধান বোনেন, ধান উৎপাদন করেন, কিন্তু আপনারা ধানের ন্যায্য মূল্য পান না। সেই কারণে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ন্যায্য মূল্যের ব্যবস্থা করবে। আমরা দেখেছি অনেক সময় আমাদের দেশের কৃষকরা পাটের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে পাটে আগুন ধরিয়ে দিয়েছে। এই পাটে ধানে যাতে আগুন ধরিয়ে দিতে না হয় সেই জন্যই ইউনিয়ন পর্যায়ে সরকারি ভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করবে যদি আপনারা ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন। প্রিয় ভাইয়ের আমার, কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। অনেক সময় আপনারা ধান বোনেন, গম বোনেন, ভুট্টা বোনেন, কিন্তু দেখা যায় নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যাতে ধ্বংস হয়ে গেলে আপনারা কৃষকরা পথে না বসেন, একদম রাস্তায় নেমে না পড়েন, সেই জন্য আপনাদের শস্য নষ্ট হয়ে গেলে বীমার মাধ্যমে আপনাদের টাকা দেওয়া হবে, টাকার ব্যবস্থা করা হবে। যদি বিএনপি কে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে শস্য বীমা চালু করবে বিএনপি ক্ষমতায় আসলে। প্রিয় ভাই ও বোনেরা আমার, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে শেষ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে ব্যারিক পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ আপনাদের খেতে পানি দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উদ্যোগ ছিল, খাল খননের মাধ্যমে সেচে পানি দেওয়ার ব্যবস্থা করবে। সেটা যদি না থাকে, মাটির নিচ দিয়ে ব্যারিক পাইপের মাধ্যমে আপনাদের খেতে যাতে পানি দেওয়ার ব্যবস্থা করা যায়, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই ব্যবস্থাটি চালু করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, কৃষকদের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতির বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ ধান দিয়ে কিন্তু অনেক কিছু হয়, ধান দিয়ে মুড়ি হয়, ধান দিয়ে চিড়া হয়, ধানের গুঁড়া দিয়ে তেল হয়। এইগুলি করার জন্য নীল কারখানা স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। ভুট্টা দিয়ে অনেক কিছু হয়, গম দিয়ে ময়দা হয়, গম দিয়ে আটা হয়, অনেক কিছু হয়। সেই কারণে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে যাতে শিল্প কলকারখানা স্থাপন করা যায় কৃষকদের জন্য, এই ব্যবস্থাটি চালু করবে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। প্রিয় ভাই ও বোনেরা আমার, বিনা সুদে অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ অনেক কৃষক আছে গরিব, টাকার অভাবে কৃষি কাজ করতে পারেন না। সেই কারণে ব্যাংক থেকে যাতে আপনারা বিনা সুদে ব্যাংক থেকে যে টাকা নেবেন সেই টাকার কোনো সুদ দিতে হবে না। এবং যারা মাঝারি কৃষক রয়েছে, মানে কিছুটা হলেও যাদের টাকা শোধ করার মতো অবস্থা আছে, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করবে যদি বিএনপি কে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন। বিএনপি এই বিনা সুদ এবং স্বল্প সুদের
সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ আপনারা যে টমেটো, পেঁয়াজ, আলু, রসুন এগুলি যে উৎপাদন করেন এবং যখন সময় চলে যায় এগুলি যখন বেশি করে উৎপাদন করেন সেটি কিন্তু কোল্ড স্টোরে রাখতে হয়। যদি ব্যক্তি মালিকানায় কোল্ড স্টোরেজ থাকে সেখানে আপনাদেরকে ভাড়া দিতে হবে। সেই ভাড়া যেন দিতে না হয়, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সরকারিভাবে কোল্ড স্টোরেজ করে দিবে। বিএনপি বিশেষভাবে এই ব্যবস্থা চালু করবে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, ইনশাআল্লাহ এই ব্যবস্থা করে দিবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকর ভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। প্রিয় ভাই বোনেরা আমার, এটি হলো আপনাদের বাড়িতে প্রায় 1 বিঘা 2 বিঘা জমি আছে, বাড়ি মাত্র 6 জন আপনার সদস্য, 2টা রুম অথবা 4টে রুম করলেই যথেষ্ট। বাদ বাকি যে জায়গাগুলি কিন্তু পতিত হয়ে থাকে, ওই জায়গাগুলিতে যেন আপনারা উৎপাদন করতে পারেন, যেমন হাঁস মুরগি পালন করতে পারেন, সেখানে আপনি সবজি চাষ করতে পারেন, লাউ গাছ বুনতে পারেন। এই বিষয়গুলিতে আপনাদেরকে সরকারিভাবে সহযোগিতা করা হবে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। বিশেষ করে যেহেতু একটি বাড়িতে মহিলারা থাকেন, সেই জন্য মহিলাদেরকে উৎসাহিত করা হবে বিশেষভাবে, তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাআল্লাহ এই ব্যবস্থাটিও চালু করবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে। প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা জানেন যে সরকারের একটা বাজেট থাকে এবং এই সরকারের বাজেট কিন্তু বিশেষ করে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, সামরিক খাতে এবং অন্য খাতে দেওয়া হয়। বেশিরভাগ বাজেট তাদের মধ্যে দেওয়া হয়। কিন্তু বিএনপি বলেছে, তারেক রহমানের 30 দফার মধ্যে, কৃষকদের দফার মধ্যে বলেছে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় যে বাজেট, সেই জাতীয় বাজেটের 7% কৃষকদের মাঝে দেওয়ার ব্যবস্থা করা হবে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে। যদি বিএনপিকে আপনারা ভোট দেন এই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রিয় ভাই বোনেরা আমার, প্রান্তিক কৃষক অর্থাৎ আপনারা যে কৃষকরা বসে আছেন, আপনারা যে ধান গাড়েন, গম গাড়েন, পাট গাড়েন, কোন খেতে কোন সময় কতটুক বীজ দিলে আপনার চাষটা ভালো হবে, কতটুক আপনার সার দিলে আপনার শস্যটা সুন্দর হবে, ফসল ভালো হবে, সেই জন্য আপনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা
করবে। সরকারি ভাবে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং এর মাধ্যমে আপনাদের ট্রেনিং দিয়ে আপনাদেরকে ভালো কৃষক হিসেবে তৈরি করবে, যাতে ট্রেনিং নিয়ে সুন্দরভাবে শস্য আপনারা উৎপাদন করতে পারেন। যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাল্লাহ বিএনপি আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ভালো কৃষক হিসেবে তৈরি করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা জমি জমা আছে, আপনারা ধান বললেন, গম বললেন, ভুট্টা বললেন, সবজি বললেন। ধান, গম, ভুট্টা এগুলা তো মারাই করতে হয়, কুশল এগুলা মারাই করতে হয়, কিন্তু মারাইয়ের জায়গা থাকে না। সেই এলাকায় দেখবেন অনেক জমি আছে যেটা সরকারের জমি। এই সরকারের জমিতে আপনারা যেন আপনাদের কৃষি পণ্য মারাই করতে পারেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সেই ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। সর্বশেষ মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদেরকে উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, বিশেষ করে আমার কৃষক ভাইয়েরা কৃষি খামারে যায়, খেতে যায়, কিন্তু সাথে যদি তার স্ত্রী, তার মেয়ে, তার বোন যদি সহযোগিতা করে, ওই কৃষক আরো ভালো উৎপাদন করতে পারবে। সেই জন্য মহিলাদেরকে উৎসাহিত করতে হবে কৃষি কাজ করার জন্য। আমি গত 2 দিন আগে আপনাদের এলাকার মরিয়মের বাসায় এসেছিলাম। আমি দেখেছি ওই মরিয়মের বাসায় আপনার ওই যে অনেক কিছু যে চাষ করতেছে, অনেক অনেক কিছু এরকম আপনাদের এলাকায় অনেক মহিলা আছে যারা কিন্তু কৃষিতে উৎসাহিত, কৃষি কাজ করতে চায়। তাদেরকে উৎসাহিত করার জন্য বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাদের এই ব্যবস্থা চালু করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমি কৃষি খাতের ব্যাপারে বক্তব্যটা রেখেছি। আমি অনেক বিষয়, এটা আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন, শুধু কৃষির ব্যাপারে আমি কথা বললাম, ছাত্রদের ব্যাপার আছে। ছাত্ররা পড়াশোনার শেষে যদি চাকরি না পায়, যতক্ষণ চাকরি না পাবে ততক্ষণ পর্যন্ত ছাত্রদের অনারিয়াম দেওয়া হবে। যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, বেকার ভাতা না, বেকার ভাতা বললে ওটাকে ইনসাল্ট করা হয়, বেকার ভাতা না। একটা ছাত্রের অধিকার বাস্তবায়নের জন্য, ওই ছাত্রটাকে উৎসাহিত করার জন্য যতক্ষণ চাকরি না পাবে তাকে সম্মানী দেওয়া হবে, সম্মানের মাধ্যমে তাকে উৎসাহিত করা হবে। যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কি ব্যবস্থা, পুলিশ কেমন চলবে? এই যে পুলিশ কোথায় কোথায় গুলি করেছে, পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করেছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে পুলিশ বিনা কারণে গুলি করতে পারবে না, কোথায় কোথায় গ্রেপ্তার করতে পারবে না। পুলিশ কিভাবে চলবে? 31 দফার মধ্যে স্পষ্ট ভাষায় দেওয়া আছে। আইন কিভাবে চলবে? আইন আমাদের বিরুদ্ধে এতদিন 17 বছর বেআইনি ভাবে একটা ছোট্ট সামান্য পাটাতন, ব্রিজের পাটাতন তোলার অপরাধে আমাদের 35 বছরের সাজা দিয়েছিল। এইরকম অবিচার যেন কোর্ট করতে না পারে, এইরকম বিচার ব্যবস্থায় যেন বৈষম্য না থাকে। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, এই বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, আজকে আমি জানি এই প্যান্ডেলের পাশে আমার মা বোনেরা আছেন। আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, মহিলাদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা পরিবারের একজন গার্জেনের মাধ্যমে রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, যেটাকে বলে
ইনশাল্লাহ 31 দফার মধ্যে আছে। প্রিয় ভাই বোনেরা আমার, এই যে হাসিনা জোর করে 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমরা বিএনপির পক্ষ থেকে বারবার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মিছিল করেছি। আমরা বলেছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, কিন্তু আমাদের কথা শোনে নাই। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে তার প্রশাসন দিয়ে নির্বাচন করেছে, কিন্তু বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, বিএনপির ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নির্বাচন হবে না। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে ইনশাআল্লাহ। তাই বলতে চাই, অনেক দফা 31 দফা বলতে গেলে সারা রাত হয়ে যাবে। আমি যে বক্তব্যগুলো দিয়েছি, যে এই বিষয়ে যদি কোনো কৃষক ভাইয়ের প্রশ্ন থাকে, যদি কারো প্রশ্ন থাকে, এই প্রশ্নের উত্তর দেবে আমাদের সিরাজগঞ্জ কৃষক দলের জেলার সম্মানিত সভাপতি মতিয়ার রহমান মতি ভাই আপনাদের প্রশ্নের জবাব দেবে। আমি বক্তৃতার শেষে ধৈর্য সহকারে আপনারা বক্তব্য শুনলেন, এবং আমি আবারও আপনাদেরকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে, এবং আমাদের জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার লিখিত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে কৃষি সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে এই মুহূর্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি ভাই আপনাদের প্রশ্ন গ্রহণ করবেন এবং তিনি উত্তর দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 মাস ব্যাপী সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আমার ছোট ভাই তুহিন সভাপতি, মঞ্চে বিশিষ্ট জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমার কৃষক দলের নেতৃবৃন্দ, অত্র এলাকায় সিরাজগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ এবং অত্র এলাকার দোলগাছা ইউনিয়নের সকল দলের এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাই, আমি আপনাদেরকে ধৈর্যচ্যুত করাবো না। আমাদের যেটা উদ্দেশ্য ছিল, আমাদের উদ্দেশ্য হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 3 মাস ব্যাপী কৃষক সমাবেশের জন্য আমাদেরকে একটি নির্দিষ্ট লিখিত বক্তব্য আপনাদেরকে জানানোর জন্য আমাদেরকে গ্রাম পর্যায়ে পাঠিয়েছে, ইউনিয়ন পর্যায়ে পাঠিয়েছে। এই বক্তব্য আপনারা যা কিছু শুনলেন, এটা তারেক জিয়ার লিখিত বক্তব্য। তিনি আগামী দিনে বাংলাদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি পদক্ষেপ নেবেন, সেই পদক্ষেপগুলোর কথা এখানে বলেছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন যে এর পরেও যদি কৃষক ভাইদের কোনো সমস্যার কথা থাকে, তাহলে সেটা লিখিত আকারে আপনারা আমাদের বলবেন, আমরা লিখিত আকারে তারিখ দিয়ে বরাবর জানাবো। এবং এই কথাগুলো জানার জন্য আমাদেরকে আজকে শেষ দিন, আজকে 90 দিনের আমাদের শেষ দিন, আগামী 22 এবং 23 তারিখে তারিখ দিয়া 2 দিন ব্যাপী বাংলাদেশের মহা কৃষক সমাবেশ দিয়েছেন। সেখানে আমাদেরকে আপনাদের এই কথাগুলো উপস্থাপন করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি এই যে তারিখ দেওয়ার যে সিদ্ধান্তগুলো, এর বাইরেও যদি কোনো সিদ্ধান্ত বা আপনাদের কোনো সমস্যা থাকে, দয়া করে জানাবেন। আমি এগুলো লিপিবদ্ধ করবো এবং সাংগঠনিক রিপোর্ট হিসেবে তারিখ দিয়াকে জানাতে হবে। আপনারা বলেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা। তোমার নাম কি? মোহাম্মদ
হযরত আলী। প্রশ্ন হলো কৃষকদের যে জমি আছে বীজ দিলেন আর সার দিলেন, কিন্তু যার জমি হয় তাকে দিতে হবে, যার জমি আছে সঠিকভাবে তাকে দিতে হবে। ধন্যবাদ, উত্তর দেন। হ্যাঁ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। যে আমাদের দেশে আমরা বিগত দিনে দেখেছি যে ধানের উৎপাদনকারী কৃষক আর স্লিপ বিক্রি করছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। তো আমরা আশা করি ভাই এটা হবে না। আমাদের এইখানে আমাদের তারিখ যে নির্দেশ রয়েছে যে প্রত্যেকটা থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের কৃষকদের তালিকা আছে, যারা সত্যিকারের কৃষক, বড় কৃষক, বাঙালি কৃষক, ছোট কৃষক, সকল কৃষক ভাইদের তালিকা আবার নতুন করে প্রস্তুত করা হবে এবং প্রকৃত কৃষকদের তালিকা করে তাদের মাঝে সরকারি সকল সুযোগ সুবিধাগুলো বন্টন করা হবে। এটা আমাদের নির্দেশনার মধ্যে রয়েছে এবং আমরা এখানে আমাদের মঞ্চে হয়তো কৃষি সংগঠন বিভাগের লোকজন রয়েছেন, ওনাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা দয়া করে অতি তাড়াতাড়ি প্রকৃত কৃষকদের ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুত করবেন এবং সরকারি অনুদানগুলো কৃষকদের হাতে সঠিকভাবে পৌঁছে দেবেন। এই দাবি আমি কৃষি সংগঠন বিভাগের কর্মকর্তাদের জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বাচ্চু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আজকে সবার প্রধান অতিথি জননেতা বাচ্চু ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাচ্চু ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছে আমাদেরকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। এইদিকে ভাই, ভাই এইদিকে একটু আমাদের কথা শুনে থেকে প্রশ্ন নেওয়া হচ্ছে। অর্থ এলাকার যত কৃষক আছে তাদের পক্ষ থেকে আমি একজন তরুণ কৃষি উদ্যোক্তা। আমার এই নদী ভাঙ্গন এলাকার একটি অংশ অলরেডি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, আর যেন আমার 1 ইঞ্চি মাটিও বিলীন না হয়, এই সকল কৃষকদের পক্ষ থেকে এটা আমার এই ইউনিয়নের দাবি আপনার কাছে। আমার এই দাবি এই সরকারের আমলে যদি পূরণ করতে না পারেন, আগামী ভোটে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ আপনারা আমার এই ইউনিয়নকে রক্ষা করবেন। এই কথা আমি আপনাদের সকলের কাছে আমি এই দাবি, এটা আমার ধন্যবাদ। ধন্যবাদ তুহিনকে, দাঁড়াও আমি ধন্যবাদ তুহিনকে। আমি কৃষক দলের পক্ষ থেকে আজকের এই কৃষক সমাবেশে আমি জেলা বিএনপির নেতৃবৃন্দকে উদ্যত আহ্বান জানাবো, দয়া করে আপনারা আমাদের এই কৃষক ভাইদের দাবিগুলোকে প্রশাসন বরাবর অল্প 2 দিনের মধ্যে প্রশাসনকে অবহিত করবেন, তারা যেন আগামীতে এর ব্যবস্থা গ্রহণ করেন, এই আশা আমি জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে করি। ধন্যবাদ তুহিনকে। তুহিন সুন্দর একটা প্রশ্ন তুলেছে। আমি তুহিনের প্রশ্নের জবাবে প্রথমে বলতে চাই, এই এলাকায় যারা নতুন প্রজন্ম তারা অনেকেই জানেন না, এই এলাকায় যে জিয়া মোড়ে জিয়া ড্রয়িং, এটা প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। জিয়া রহমানের দল বিএনপি এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব বহন করে, গুরুত্ব রাখে। আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে বলে দিতে চাই, ইনশাআল্লাহ আমরা এই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব। যদি অন্তর্বর্তীকালীন সরকারের এটি সম্ভব না হয়, যদি এদেশের জনগণ বিএনপিকে জনসেবা করার সুযোগ দেয়, বিএনপিকে যদি ধানের শীর্ষে ভোট দিয়ে জনসেবার সুযোগ দেয়, ইনশাল্লাহ এই এলাকার মানুষ যাতে নদী ভাঙ্গনের কবলে না পড়ে। আর আরেকটি কথা বলে আমি এখান থেকে যাব, সেটিও আগামী 12 তারিখে সিরাজগঞ্জে একটি ঐতিহাসিক জনসভা হবে। আমরা স্থান জানিয়ে দেব। ইতিমধ্যে ইসলামী কলেজের কথাই রয়েছে, বিকাল 3টায় ঐতিহাসিক জনসভা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতা জনাব নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে
বর্তমানের সিরাজগঞ্জ জেলায় যে সম্মেলন প্রস্তুত কমিটি করা হয়েছে, সেই সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা এবং বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আমিরুল ইসলাম আলিম উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে। আরো উপস্থিত থাকবেন যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সবাইকে এই এলাকা থেকে বড় ধরনের একটি মিছিল যেতে যায়, অতীতে যেমন বিরোধী দলের সময় আপনারা গেছেন, আন্দোলনের সময় যেমন এই সন্ধ্যা বাগবাটি এই এলাকা থেকে বড় বড় মিছিল গিয়েছে, আমরা আশা করব সকল রেকর্ড ভঙ্গ করে আগামী 12 তারিখের মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন। ভাই এক মিনিট, আমরা অবিলম্বে এই নদী রক্ষা স্বার্থে আমরা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করব। এই মানববন্ধনের সাথে আমি একমত, আমি থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। জেলা বিএনপি আপনাদের পাশে থাকবে। এরপরেও কি আপনাদের আর কোনো কথা আছে? ভাই কৃষি সম্পর্কিত কথা বলেন। আমাদের এই সন্ধ্যা বাগবাটি বহুনি এই অঞ্চলটুকু আপনার বাদ হওয়ার কারণে সুইচ গেট, সমস্ত সুইচ গেট ফ্রিজ হয়ে যাওয়ার কারণে শুধু সুইচ গেট নাই, আমাদের এই পলল ভূমিতে পানি না থাকলে এখানে উৎপাদন হয় না এবং এখানে পোকামাকড় ফাঁকসাথী নষ্ট করে ফেলে। যে আমাদের এই অঞ্চলের কোন মানুষের দাবি এখানে কয়েকটা সুইচ গেট ঘাটতি, যেমন বালিগুড়ি, সুরবাচা, আরো হয়তো আরো উত্তরে ঘোষাবাড়ি, এখানে শিল্প স্থাপন করে আমাদের কৃষিকে মজবুত করার উপর দাঁড় করার জন্য আমি সর্বোচ্চ পর্যায়ে আপনি জানানোর জন্য অনুরোধ করছি। আরো আমাদের এই সন্ধ্যাটা ইউনিয়ন বিএনপি অত্যাচিত হওয়ার কারণে রাস্তাঘাটের কোন উন্নয়ন করে নাই। আমরা যতবার নিট দিয়েছি ততবার এই ইউনিয়নের সভাপতি এটা বন্ধ করে দিয়েছে। আমি অবিলম্বে এই সরকারের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমাদের অবহেলিত এবং নির্যাতিত এলাকার জন্য রাস্তাঘাটের উন্নয়ন সহ সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বোচ্চভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ধন্যবাদ পান্নাকে। আমরাও বলতেছি যে আপনাদের সাথে একমতের ভিত্তিতে সকল নদীর মুখে সুইচ গার্ড প্রদান করতে হবে। আমাদের প্রয়োজনের সময় পানির দরকার পড়ে, আমরা তো মরুভূমি হয়ে যাচ্ছি। আমিও শিয়ালখনি ইউনিয়নের বাসিন্দা, আজকে আমার